রুমার গল্পের আসরে তোমাকে জানাই আবারও স্বাগত। আজকের নিবেদন ছেলে ধরা, লিখেছেন পরশুরাম। শহরে আবার ছেলে ধরার উপদ্রব শুরু হইয়াছে। অজ্ঞলোকে রটাইতেছে বালি ব্রিজের বনিয়াদ পোক্ত করিবার জন্যে 10,000 ছেলে পুঁতিবে। বিজ্ঞলোক বলিতেছেন ছেলেরা এখানকার কর্তব্য শেষ করিয়া বানপ্রস্থ অবলম্বন করিতেছে। গরম দলের মুখপত্র দৈনিক ধূমকেতু ভ্রুকুটি কুটিল অক্ষরে প্রশ্ন করিয়াছে, কোন দুরাত্মা স্বার্থসিদ্ধির জন্য দেশমাতৃকাকে সন্তানহারা করিতেছে? দেশদ্রোহী চুনকালি পত্রিকা ছোট্ট অক্ষরে জবাব দিয়াছে, তৎ তমসি ধূমকেতু। বংশলোচনবাবুর বৈঠকখানায় এই সম্বন্ধে আলোচনা হইতেছিল। তার ছোট ছেলে ঘেন্টু বলিল, বাবা, ছেলে ধরা বাবা ধরে, বলো না বাবা। উকিল বিনোদবাবু বলিলেন, যেমন তেমন বাবা হলে ধরে বই কি, কিন্তু তুমি ভেবো না খোকা, আমরা রক্ষা করব। বংশলোচন বলিলেন, উনি তো প্রবীণ লোক, ওকে ধরবে কেন? নগেন বলিল, মনেও ভাববেন না তা, হনুমানের আরক খাইয়ে তরুণ বানাবে, তারপর চালান দেবে। বংশলোচনের ভাগ্নে উদয় সভয়ে বলিল, তরুণদেরই ধরছে বুঝি? কেদার চাটুর্যে হুঁকা রাখিয়া কহিলেন, উদ, তুই কীরকম লেখাপড়া শিখেছিস দেখি? জোয়ান, যুবক আর তরুণ, এদের মধ্যে তফাৎ কি বলতো? উদয় বলিল, জোয়ান হচ্ছে যার গায়ে খুব জোর, যুবক মানে যুবা, তরুণ হলো গিয়ে মানে অর্থাৎ যাকে বলে, থামুন, অভিধান দেখে বলছি। চাটুর্যে কহিলেন, অভিধানে পাবি না, আজকাল মানে বদলে গেছে। আমি অনেক ভেবেচিন্তে যা বুঝেছি বলি শোন। যার দাড়ি গোঁফ দুই আছে তিনি হলেন জোয়ান, যেমন রবি ঠাকুর, পিসি রায়। যার দাড়ি নেই কিন্তু গোঁফ আছে তিনি যুবক, যেমন মহাত্মা গান্ধী, আশু মুখুজ্জে। আর যার দাড়িও নেই, গোঁফও নেই, তিনি তরুণ, যথা বঙ্কিম চাটুর্যে, শরৎ চাটুর্যে আর এই কেদার চাটুর্যে। উদয় বলিল, আর আমি, নগেন মামা? চাটুর্যে কহিলেন, তোরা হলে ওই 3-এর বার, যাকে বলে অপগণ্ড, ধরতে হলে তোদেরই ধরবে। উদয় চিন্তা করিয়া বলিল, আমি দাড়ি রাখতুম, কিন্তু বউ বলে। নগেন ধমক দিল, খবরদার উদ। চাটুর্যে মশাই বলিলেন, এবার যে ছেলে ধরার উপদ্রব হয়েছে সেটা কিছুই নয়, হয়েছিল বটে 5 বছর আগে, যেবার আমাদের মজিলপুরে চরণ ঘোষের ছেলে নিরুদ্দেশ হয়। বিনোদবাবু বলিলেন, কি হয়েছিল বলুন না চাটুর্যে মশাই। চাটুর্যে মশাই বলিতে লাগিলেন, কার্তিক ছেলেটি শিশুকাল থেকেই বেশ চৌখস। যখন 10 বছর বয়স, তখন সে তার বান্ধবীদের বলতো, মেয়েগুলো আবার মানুষ, মাথায় 1 গাদা চুল, আবার ফিতে বাঁধা, আবার শুধু শুধু দাঁত বার করে হাসে, মারতে হয় 1 ঘুষি। তারপর 14 বছর বয়সে সে তার পরম বন্ধুকে লিখলে, নারীর প্রেম কখনোই নয় ভাই বাঁটলু, এ জগতে কারো থাকবার দরকার নেই, শুধু তুমি আর আমি। কিন্তু 2 বছর যেতে না যেতে তার যৌবনের নিকুঞ্জের পাখি কা কা করে উঠল। কার্তিক তার কবিতার খাতায় লিখলে, নারী বুঝিতে না পারি কবে, একান্ত আমারই তুমি হবে। কতদিনে, ওগো কতদিনে, পারছি নে আর পারছি নে। ছেলের বয়স হু হু করে বেড়ে চলল, কিন্তু বাপের আক্কেল হলো না।
চরণ ঘোষ অন্য বিষয়ে সেকেলে হলেও ছেলের বিয়ে দেবার বেলায় একেলে। বলতো ভালো করে লেখাপড়া শিখুক, রোজগার করুক, তারপর। কার্তিক বেচারা কি আর করে, লেখাপড়ার সঙ্গে সঙ্গে কাব্য উপন্যাস পড়ে, বন্ধুদের সঙ্গে প্রেমতত্ত্ব চর্চা করে, থিয়েটার বায়োস্কোপ দেখে। এমন সময় শহরে ছেলে ধরার উপদ্রব শুরু হলো। সে এক হুলস্থুলু কাণ্ড। আজ 50টা ছেলে হারিয়েছে তো কাল 75টা। কিন্তু এই যে যারা নিরুদ্দেশ হচ্ছে তাদের নাম ধাম কেউ টের পায় না। এদিকে লোকে ক্ষেপে উঠেছে, মোটর গাড়ি পোড়াচ্ছে, রাস্তায় মানুষকে ধরে ধরে ঠ্যাঙাচ্ছে। কার্তিকের কলেজ বন্ধ, চরণ ঘোষ তাকে দেশে এনে রেখেছে। একদিন কার্তিক বললে, হিস্ট্রির খান্দুই বই বাটলোর কাছে রয়েছে, কলকাতায় গিয়ে নিয়ে আসি। চরণ বললে, যাবি আর আসবি, দুপুরের গাড়িতে ফিরে আসা চাই। বেলা শেষ হয়ে এলো, কিন্তু কার্তিকের দেখা নেই। তার মা কান্নাকাটি আরম্ভ করলেন, কারণ আগের দিন নাকি 63টা ছেলে চুরি গেছে। অগত্যা কার্তিকের খোঁজ করতে চরণ ঘোষ আর আমি কলকাতায় চলে এলুম। বাটলোর ছোট ভাই সাঁটলো বললে তার দাদার কার্তিক কজন বন্ধুর সঙ্গে ওভারটুন হলে বক্তৃতা শুনতে গেছে। কিন্তু বাটলোর বোন তুবড়ি বললে, শোনেন কেন, সব মিথ্যে কথা। বাবুরা অ্যাংলো মোগলাই হোটেলে খেতে গেছেন, তারপর যাবেন বায়োস্কোপে, তারপর অনেক রাত্রি বাড়ি এসে দরজা ধাক্কা লাগাবেন। সারা পথ কার্তিকের বাপান্ত করতে করতে চরণ ঘোষ আমার সঙ্গে হোটেলের খোঁজে চলল। হোটেলটি বড় রাস্তার উপর, আলোয় গন্ধে কলরবে ভরপুর। সাহেবদের আমরা বলি গোস্তখোর। খোর কাকে বলে বাঙালির হোটেলে গিয়ে দেখে এসো। খোপে খোপে ছেলে বুড়োর দল টেবিলে বসে পেটে মাংস ঠুসছে। বেচারাদের অপরাধ নেই, 1000 বছর ধরে শুনে এসেছে এটা খেও না, ওটা খেও না। এখন যখন ভগবান সুবুদ্ধি আর সুবিধে দিয়েছেন, তখন জন্ম জন্মান্তরের অতৃপ্তি চটপট মিটিয়ে নিতে হবে। মনে মনে আশীর্বাদ করলুম, আহা, এদের ভোজন সার্থক হোক। এই যে এরা বাঘের মতন গপ গপ করে খাচ্ছে, সেই সঙ্গে যেন বাঘের সদ্গুণও কিছু পায়। এদের গায়ে গর্তি লাগুক, মনে সাহস হোক, খোঁচা দিলে এরা যেন খ্যাক হয়ে নির্ভয়ে তেড়ে যেতে পারে। ঘরের শেষে একটা খাটো পর্দার আড়ালে আমাদের শ্রীমানরা খাচ্ছেন আর নানান প্রকার তত্ত্বকথার আলোচনা করছেন। আমাদের দেখতে পাননি। চরণ ঘোষ তখন সবে গোসাই মহারাজের কাছে মন্তর নিয়ে কণ্ঠী ধারণ করেছে। মাংসের গন্ধে কানে আঙুল দেয়। হোটেলের খোসবায় শুকে তার খুন চড়ে গেল, ছেলেকে মারে আর কি। আমি তাকে জোর করে থামিয়ে বললুম, করো কি চরণ, নিজের ছেলেবেলার কীর্তিকলাপ সব ভুলে গেলে? সেই যে কাবাবের ঠোঙা নিয়ে গাব গাছে চড়ে খেতে আর কোকিল ডাকতে, তা কি মনে নেই? ছেলের খাওয়া শেষ হোক, তারপর একটু একটু ধমক দিও। আপাতত এদিকে চুপটি করে বসো, একটু ঘোলের শরবত খেয়ে ঠান্ডা হও। আর শ্রীমানরা কি আলোচনা করছেন তাই আড়ি পেতে শোনো। যদি কিছু অশ্রাব্য অলৌকিক কথা কর্ণগোচর হয়, তখন না হয় গলা খাঁকার দিয়ে আত্মপ্রকাশ করা যাবে। ছেলেরা যে ভাষায় আলাপ করছিল তার 4 আনা বাংলা, 8 আনা ইংরেজি আর 4 আনা বোধহয় ফ্রেঞ্চ, কারণ চন্দ্রবিন্দুর বেশ কানে আসছিল। আন্দাজে বুঝলুম আলোচ্য বিষয়টি হচ্ছে কার কীরকম প্রণয়নী পছন্দ। শেষটায় কার্তিক টেবিল চাপড়ে বলল, থিওরি আমার নেই। আমি চাই এমন নারী যে বল্লরী বাণুজ্যের মতন রূপসী, মিসেস চৌবের মতন সাহসী, জিগীষা দেবীর মতন লেখিকা, মেজদির ননদের মতন রসিকা, লটি রায়ের মতন গাইয়ে আর ফক্তা খাঁয়ের মতন নাচিয়ে। চরণ ঘোষের 14 পুরুষ এমন তিলোত্তমা দেখেননি।
চুপি চুপি বললুম, চরণ, আর কথাটি নয়, বাবাজিকে এই আসছে অঘ্রাণেই ঝুলিয়ে দাও, নইলে বেচারা বাড়ি বাড়ি হ্যাংলা দৃষ্টি দিয়ে বেড়াবে। চরণ লাফিয়ে উঠে বললে, দাঁড়াও, হ্যাংলাপোনা ঘুচোচ্ছি। তারপর মশাই, চরণ ঘোষ হাত নেড়ে টেড়ে এমন চিৎকার আরম্ভ করলে যে হোটেল শুদ্ধ লোক হকচকিয়ে গেল। নিজের ছেলে আর তার বন্ধুর দল, হোটেলওয়ালা, ইউনিভার্সিটি, আধুনিক সভ্যতা, কাউকে বাদ দিল না। কার্তিক ঘাড় হেঁট করে গালাগাল হজম করতে লাগলো, কিন্তু অন্য ছেলেরা রুখে উঠল। হোটেলের ম্যানেজারও আস্তিন গুটিয়ে লড়তে এলো। বাঁটলো ছেলেটি অতি মিষ্টভাষী আর বিনয়ী। সে খুব মোলায়েম করে বললে, দেখুন চরণবাবু, নিজের ছেলেকে আপনি যা খুশি বলতে পারেন, কিন্তু আমরা কি করি না করি আপনার পিতার তাতে কি? ম্যানেজার বললে, জানেন, আপনাকে পুলিশে দিতে পারি। চরণ মুখ ভেঙচে বললে, দাও না দেখি। ম্যানেজার বললে, জানেন, এটা অ্যাংলো মোগলাই কেফ। বাঁটলো বলল, কেফ নয়, কাফে। ম্যানেজার বললে, ওই হলো। জানেন, এটা একটা রেসপেক্টেবল রেস্টুরেন্ট। বাঁটলো বললে, রেস্তোরাঁ। ম্যানেজার বললেন, একই কথা। জানেন, এটা হচ্ছে শিক্ষিত লোকের রেভেন্ট-ভোস। বাঁটলো বললে, রাঁধেভু। বারবার বাধা পেয়ে ম্যানেজার বিরক্ত হয়ে উঠল। বললে, আরে থামো ডেপো ছোকরা, ডেভিল মামলেট দেরাই বেচে বুড়িয়ে গেলুম, এখন ইলি এনেল উরুশ্চারণ শেখাতে। বাঁটলো গর্জন করে বললে, খদ্দেরকে অপমান, টেক কেয়ার, তোমার হোটেল বয়কট করব। কেবল কুকুরের ঠ্যাং আর সাপের চর্বি চালাচ্ছ। আমার পাশের টেবিলে একটি বৃদ্ধ ভদ্রলোক বসেছিলেন। ইনি একজন নীরব কর্মী। 2 প্লেট কোরমা চুপচাপ শেষ করে রাই সর্ষে আর নেবুর রস দিয়ে কাঁচা টমেটো খাচ্ছিলেন। ইনি চমকে উঠে বললেন, কি ভয়ানক! সেই জন্যে তো আমি ওসব খাওয়া ছেড়ে দিয়েছি। কেবল চচ্চুরি, ভাইটামিনের নামগন্ধ নেই। আমি বললুম, ভাইটামিন যদি চান তবে কাঁঠাল খান। বাল্যে দুগ্ধ, যৌবনে লুচি পাঁঠা, বার্ধক্যে একটু নিমঝোল আর প্রচুর হরিনাম, এই হলো মানুষের স্বাভাবিক পথ্য। কিন্তু আজকাল বৃদ্ধরা শিখেছেন যে ভাইটামিনই হচ্ছে ভবনদীতে ভাসবার ভেলা। হোটেলের সমস্ত প্রবীণ খদ্দের চোপ চোপ করে ধমক দিয়ে বাঁটলো ম্যানেজার আর চরণ ঘোষকে থামিয়ে দিলেন। তারপর আমার চারদিকে ঘিরে দাঁড়িয়ে উৎসুক হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, তারপর মশাই কাঁঠালের কথা কি বলছিলেন? আমি একটি ছোট্ট বক্তৃতা দিলুম। ফলের শ্রেষ্ঠ হচ্ছে কাঁঠাল, আবার কাঁঠালের রাজা হচ্ছে ওতরপাড়ার বঞ্জুল বাবুদের গাছের রস খাজা। এক একটি কোয়া এক এক পো, কাঁচা সোনার বর্ণ, ভাইটামিনে টইটম্বুর। গালে দিয়ে 4-5 এদিক ওদিক চলাচল করুন, তারপর চক্ষু বুঝে একটু চাপ দিন, অবলীলাক্রমে গন্তব্যস্থানে পৌঁছে যাবে। কোথায় লাগে সন্দেশ, পান্তুয়া, রসগোল্লা? টমেটো ভেজি বাবুটি বললেন, কোন ক্লাসের ভাইটামিন মশাই, এ, বি না সি? বললুম, এ, বি, সি, ডি, বি, এল, এ, ব্লেস, নাই, ফক্স, মেট, এ, হেন, যা বলেন। হেন বস্তু নেই যা কাঁঠালে পাবেন না। গুঁড়ি চিরুন, তক্তা হবে, পাতা পাকিয়ে নিন, তামাক খাবার উত্তম নল হবে। আর ফলের তো কথাই নেই। কাঁচার কালিয়া খান যেন পাঁটা, বিচি পুড়িয়ে খান যেন কাবুলি মেওয়া, পাকা কুয়ার রস গ্রহণ করে ছিবড়েটা চরকায় চড়িয়ে সুতো কাটুন, বেরোবে সিল্ক। ভদ্রলোক মুখ বেঁকিয়ে বললেন, ননসেন্স। আমি বললুম, বিশ্বাস হলো না? তবে মরুন কাঁচা টমেটো খেয়ে, আমরা চললুম, নমস্কার। ম্যানেজার তাড়াতাড়ি বলে উঠল, ও মশাই, 2 ঘোলের দাম দিলেন না? আরে মোলো, আবার দাম চাই? এত বড় একটা কুরুক্ষেত্র থামিয়ে দিলুম, সেটা কিছু নয়। আচ্ছা বাবা, নাও এই শিখি।
দাম চুকিয়ে কার্তিককে চুপি চুপি কিছু সদুপদেশ দিয়ে চরণকে বললুম, তুমি এবার শিয়ালদা যেতে পারো, 9টার ট্রেন এখনও পাবে। আমি আর কার্তিক আজ রাত্রে বাঁকলোদের বাড়ি থাকব। 2 দিন পরে বাবাজির রাগ পড়লে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এখন চরণ ঘোষ চলে যাবার পর আমি, কার্তিক আর তার 4 বন্ধু বাঁটলো, কেলো, গোপলা, ঘনেন হোটেল থেকে একসঙ্গে বেরিয়ে এলুম। পথে যেতে যেতে কেলো বললে, এ অপমান কখনোই সহ্য করা যায় না। আমরা বানের জলে ভেসে এসেছি নাকি? কার্তিক, তোর বাপকে এক্ষুনি উকিলের চিঠি দে, 500 টাকা ড্যামেজ, মকদ্দমায় আমরা সাক্ষী হব। গোপলা বললে, বাপের নামে নালিশ দেখায় খারাপ, বরং খবরের কাগজে ছাপিয়ে দে, সমস্ত ছেলের দল খেপে উঠবে। ঘনেন বললে, তার চেয়ে জিগিসা দেবীর কাছে চল, তাকে বলে কয়ে আমরা একটা আশ্রম খুলব, কাগজে ছাপাবো। এসো, কে কোথায় আছো বাংলার ছেলেরা, নির্যাতিত, উৎপীড়িত, অসহায়, বুভুক্ষু। কেলো বললে, ওই সঙ্গে একটা মেয়েদের বিভাগও খোলা উচিত। কার্তিকের এসব পরামর্শ পছন্দ হলো না। বললে, বাটলো, হাইড্রোসায়ানিন অ্যাসিডের দাম কত রে? বাটলো বললে, অনেক দাম, তার চেয়ে কেরোসিন তেল ঢের সস্তা, 10 পয়সায় কাজ সাবার। কার্তিক বললে, কিন্তু বড্ড জ্বালা করবে যে। বাটলো আশ্বাস দিলে, সেই কতক্ষণ, একবার মরতে পারলে মোটেই টের পাবি না। আমি বললুম, ছি বাবা কার্তিক, দুঃখ করো না, একে বাপ তাই বয়সে বড়, বললেই বা একটু কড়া কথা। বাপের সুপুত্র হলে সব দেবতা খুশি হন। এই দেখো, রামচন্দ্র পিতৃ আজ্ঞায় বনে গিয়েছিলেন। ঘনেন বললে, জব্দও হয়েছিল তেমনি, মাথায় জটা, গায়ে জামা নেই, পায়ে জুতো নেই, 14 বছর ভ্যাগাবন্ড, বউ গেল চুরি। চল রে বাঁটলো, আমরা একবার জিগিসা দেবীর বাড়ি গিয়ে তার বাণী নিয়ে আসি। ছেলেদের বললুম, এত রাতে কেন আর তাকে বিরক্ত করা, এখন নিজের নিজের বাড়ি গিয়ে ঘুমোও কি। কিন্তু তারা বাণী না নিয়ে ফিরবে না। অগত্যা আমিও চললুম। বুড়োদের রাজত্ব শেষ হয়েছে, এখন ছোকরাদের পিছু পিছু দৌড়নোই বুদ্ধিমানের কাজ। করলা বাগান ফার্স্ট লেনে জিগিসা দেবীর বাসা। রাত প্রায় 9টা, কিন্তু বাড়ির দরজা তখনও খোলা রয়েছে। ঘনেন দুবার বেয়রা বেয়রা বলে চেঁচাতেই নাকে ঝুমকো পড়া একটা নেপালি ঝি বেরিয়ে এলো। বাটলো বললে, চাটুর্য মশাই, আপনি আমাদের দলের সর্দার, দিন আপনার কার্ড পাঠিয়ে। কার্ড ফাট আমার কলকালে ছিল না। ঝিকে বললুম, মাইজিকে গিয়ে খবর দাও, কেদার চাটুর্যে আর 5 ছোকরা মোলাকাত করনে মাংতা। ঘনেন বললে, ছোকরা নয়, বলুন তরুণ। হ্যাঁ হ্যাঁ বলো, 5টো তরুণ আর 1টো বুদ্ধা মাইজির সাথে দেখা করেগা। ঝি চোখ কুঁচকে বললেন, মাইজি? বললুম, হ্যাঁ রে বাপু, জিঘাংসা দেবী। ঘনেন ধমক দিয়ে উঠে বললে, জিগিসা দেবী, চাটুর্য মশাই আপনার ভীমরতি ধরেছে, ভদ্রমহিলার কাছে গিয়ে অসভ্যতা করবেন দেখছি। আমার বড় রাগ হলো। নাম বলতে একটু ভুল করেছি, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? বললুম, দেখ ঘনা, তুই আর আমার কাছে সভ্যতার বড়াই করিস না। কটা মহিলা দেখেছিস তুই? জানিস, আমার 3 খুর শাশুড়ি, 4 শালাজ, 7 শালি, আর গিন্নি তো আছেনি। এই 40 বছর তাদের সঙ্গে কারবার করে আসছি। ঝি ফিরে গিয়ে আমাদের নিয়ে গেল দোতলার একটি ছোট ঘরে। জিগিসা দেবী টেবিলের কাছে বসে খানকতক মোটা মোটা হিসেবের খাতা উল্টাচ্ছেন। বললেন, আমাকে এখনই একটা মিটিংয়ে যেতে হবে, আপনারা একটু তাড়াতাড়ি বক্তব্য শেষ করলে বাধিত হব। জিগিসা দেবী বেশ দশাশয়ী মহিলা, জবরদস্ত চেহারা, পরিপাটি সাজগোজ, পাউডারের স্তর ভেদ করে সুগোল মুখের নিবিড় শ্যামকান্তি উঁকি মারছে। কালিদাস যদি দেখতেন তো লিখতেন যেন খড়ি পড়া ছাঁচি কুমড়ো।
আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, কারণ এরকম ডেপুটেশনে আসা আমার অভ্যেস নেই। কিন্তু ছেলেরা যখন আমাকে এই মুখপাত্র স্থির করেছে, তখন কথা কইতেই হবে। বললুম, মা লক্ষ্মী, এই যে দেখছেন 5 জন ছোকরা, এরা হচ্ছে 5টি তরুণ। এটির নাম কার্তিক, চমৎকার ছেলে, কিন্তু এর বাপ চরণ ঘোষ একে বলেছে শুয়োরকা বাচ্চা। তাতে বাবাজিরা সকলেই বড় মর্মাহত হয়েছেন। আমরা ছেলেবেলায় বাপ জ্যাঠার গালাগাল বিস্তর খেয়েছি, সোনাপাড়া মুখ করে সমস্ত সয়েছি। কিন্তু সেদিন আর নেই মশাই। তখন এই কলকাতায় ঘোড়ার ট্রাম চলত, ছেলেরা গোঁফ রাখত, কোটের ওপর উড়ুনি ওড়াত, মেয়েরা নোলক পরত, আর নাইবার ঘরে লুকিয়ে গান গাইত। গভর্নমেন্টকে লোকে তখন বলতো সদাশয় সরকার বাহাদুর। জিজ্ঞাসা দেবী বাধা দিয়ে বললেন, তরুণদের দলে আপনি কেন? শক্ত সমস্যা, কিন্তু কেদার চাটুর্যে ঠকবার ছেলে নয়। বললুম, আগে আমি একজন প্রবীণ তরুণ। বাটলো এক্সপ্লেন করে দিলে, ওর বয়স হয়েছে বটে, কিন্তু মনটি একদম কাঁচা। জিজ্ঞাসা দেবী কিন্তু খুশি হলেন না। আমি উপমা দিয়ে বোঝাবার চেষ্টা করলুম, কীরকম জানেন? এই গুজরাটি ডাব আর কি, ওপরে ঝুনো, ভিতরে নেয়াপাতি। ঘনেন তখন রেগে কাঁই হয়েছে, আমাকে ধমকে বললে, চুপ করুন চাটুর্যে মশাই, কেবল আবল তাবল বকছেন। কেলো, তুই বল। কেলো তখন হোটেলের সমস্ত কাণ্ড বর্ণনা করে বললে, দেখুন, আমরা বড়ই অপমানিত এবং উৎপীড়িত এবং নির্যাতিত হয়েছি। বাড়িতে অধীনতার আবেষ্টনে আর থাকতে চাই না, নিজেদের একটা স্বাধীন আশ্রয় বানাতে চাই। পিজরে ভাঙা চন্দনা চায় পাখনা মেলে বাঁচতে রে, অরুণ রাঙা মুক্তা কেশের তক্ত পোষে নাচতে রে। আপনি যদি একটু চেষ্টা করেন, তবে অনায়াসে একটা আশ্রম গড়ে উঠবে। এখন এ সম্বন্ধে একটি বাণী আমরা আপনার কাছে প্রার্থনা করি। জিজ্ঞাসা দেবী কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে রইলেন, তারপর শীষ দিয়ে ডাকলেন, শুস শুস। একটি ছোট্ট প্রাণী গুটগুট করে ঘরে এলো। কুত্তা নয়, ইনি সুসেন বাবু, জিজ্ঞাসা দেবীর স্বামী। রোগা, বেঁটে, চোখে চশমা, মাথায় টাক, কিন্তু গোঁপচড়াটি বেশ বড় আর মোম দিয়ে পাকানো। সতীসাধ্যী যেমন সর্বহারা হয়েও এ ওতের লক্ষণ শাখা চূড়াটি শেষ পর্যন্ত রক্ষা করে, বেচারা সুসেনবাবুও তেমনি সমস্ত অধিকার খুইয়ে পুরুষত্বের চিহ্নস্বরূপ এই গোঁপচূড়াটি সযত্নে বজায় রেখেছেন। ঘরে এসে ঘাড় নিচু করে সবিনয়ে বললেন, দেখেছ? জিজ্ঞাসা দেবী ছেলেদের দেখিয়ে বললেন, এরা বাণী নিতে এসেছেন। সুসেনবাবু চোখ কপালে তুলে বললেন, বাণী? এই যে সেদিন ননী শ্যাকরা 42 টাকা নিয়ে গেল। জিজ্ঞাসা দেবী ভ্রুকুটি করে বললেন, ইডিয়েট, শ্যাকরার বাণী নয়, আমার মুখের বাণী। যাও, সবুজ ফাউন্টেন পেনটা আর 1 sheet কাগজ নিয়ে এসো। সুসেনবাবু কাগজ কলম আনলেন। জিজ্ঞাসা দেবী খচখচ করে 2 পাতা বাণী লিখলেন। ভাষাটা ঠিক মনে নেই, তবে তাতে অনেক উঁচুদরের কথা ছিল, যথা প্রবীণের রক্ত, তরুণের খুন, ধনিকের রুধির, শ্রমিকের লেহু। শেষটা হচ্ছে, আশ্রম গড়ে তোলা অতি সহজ কাজ। হে ছেলেরা, তোমরা লাখ টাকা জোগাড় করো, আপাতত আমাকে 1010 কিনে দাও, তাতেই কাজ আরম্ভ হতে পারে। আমরা বাণী পেয়ে কৃতার্থ হয়ে নিচে নেমে এলুম। হঠাৎ সুসেনবাবু পিছন থেকে চুপি চুপি ডাকলেন, ও মশাই, বলি শুনছেন? একবার আমার ঘরে আসুন। ইনিও একটা বাণী নিতে চান নাকি? গেলুম সঙ্গে সঙ্গে। সুসেনবাবুর খাস কামরাটি নিচের তলায়, ছোট্ট কুঠুরি, আসবাব বিশেষ নেই। দেয়ালে কতগুলো বাঘসিংহীর ছবি, ইংরেজি পত্রিকা থেকে কাটা। তক্তপোষের ওপর ময়লা বিছানা পাতা, তার উপর একটা জরাজীর্ণ বন্দুক, 1 শিশি তেল আর খানিকটা সুরকির গুঁড়ো।
সুসেনবাবু বোধহয় বন্দুকটার মূর্ছে তুলছিলেন। বললুম, এটি আপনার বৈঠকখানা? বাহ, খাসা বন্দুকটি তো। আপনি বুঝি রোজ ওতে তেল লাগান? সুসেনবাবু বললেন, লাগাতেই হবে, নইলে দরকারের সময় আটকে যাবে যে। বলছিলুম কি, আপনারা কানাই ঘোষালকে চেনেন? সেই যে ছোকরা নাগার ৭৫টা ঘন্টা লালদিঘিতে সাঁতার দিয়েছিল, সে আমার খুড়তুতো ভাই হয়। আমি বললুম, বটে? সুসেনবাবু সগর্বে বললেন, হ্যাঁ, বলাই বাণিজ্যকে চেনেন? যে ছোকরা সেদিন গড়ের মাঠে 3টে গোড়াকে ছাতাপেটা করেছিল, আমার আপন মাস্তুতো ভাই। বললুম, বলেন কি, আপনারা তো দেখছি বীরের বংশ। বড় সুখী হলুম। আপনার আর কিছু বাণী নেই তো? আচ্ছা, বসুন তাহলে, নমস্কার। সুসেনবাবু হঠাৎ মুখখানি করুণপানা করে বললেন, 5টা টাকা হবে কি? মাস খাবার হলেই সহ্য করে দেব। বাটলো একটা আধুলি ফেলে দিলে। আমরা রাস্তায় বেরিয়ে এলুম। ছেলেদের বললুম, আর ভাবনা কি, কেল্লা মার দিয়া, এখন চটপট লাখ টাকা তুলে ফেলো, নিদেনে 10,000। কেউ উত্তর দিল না। চুপচাপ একে একে নিজের ঘরমুখো হলো। কার্তিক আর বাঁটলোর সঙ্গে তার বাড়ি এলুম। বাঁটলোর বাপ নেই, নিজেই কর্তা, আর তার মা আমাকে খুব শ্রদ্ধা করেন। বাড়িতে অন্নছত্র লেগেই আছে, যতদিন খুশি থাকো, আদর যত্নের ত্রুটি হবে না। বাঁটলোর পেটে কোনো কথা থাকে না। এসেই তার বোন তুবড়িকে সব কথা জানালে। মেয়েটা বিষম ফাজিল, তার ছোট থুবড়িও ফেলা যায় না, একটি খুদে পিঁপড়ে বিশেষ। সকালবেলা তুবড়ি বললে, চাটুজ্যে ছেলে ধরারা আপনাদের ছেড়ে দিলে যে বড়। বললুম, ছেড়ে আর দিয়েছে কই, বাড়ি না পৌঁছলে ভরসা পাচ্ছি না। থুবড়ি কার্তিকের সামনে হাত নেড়ে বললে, চিনি দেবে থাবা থাবা, থলির ভেতর পুড়বে বাবা। তুবড়ি বললে, যা যা, এখন বিরক্ত করিস না, বেচারা আগে তেল মেখে ঠান্ডা হোক। কার্তিকদা, তাহলে কেরোসিন আর দেশলাই এনে দিই। কার্তিক মুখখানা হাঁড়ি করে বসে রইল। তুবড়ি একটা পয়সা বার করে বললে, কার্তিকদা, এই 1,00,000 টাকা ভর্তি করে দিলুম, জীবিষা দেবীকে আমার চাঁদাটা পাঠিও। থুবড়ি বললে, ও কার্তিকদা, তোমার বাবা তোমায় কি বলেছিলেন বলো না? আমি বললুম, কি আবার বলবেন, বলেছিলেন খবরদার কার্তিক, তুবড়ি থুবড়িকে বিয়ে করিসনি, তো টুকটুকে বউ এনে দেব। তুবড়ি বললে, লটি রায়ের মতন গাইয়ে, ফাক্তা খাঁয়ের মতন নাচিয়ে? আচ্ছা কার্তিকদা, তুমি আমাদের ক্লাসের থাকোমণিকে বিয়ে করলেই তো পারো, ঠিক যেমনটি চাও। বলবো তাকে? কার্তিক তেড়ে উঠে বললে, দেখো তুবড়ি, আমায় রাগিও না বলছি। তুবড়ি 3 হাত পেছিয়ে বললে, বাস রে, তরুণের খুন আগুন হয়েছে। এই রকম সারাদিন তুবড়ি আর থুবড়ির আক্রমণ চলল। বিকেলে কার্তিক অতিষ্ঠ হয়ে বললে, চাটুজ্যে মশাই, এর চেয়ে বাবার গালাগাল ভালো, বাড়ি চলুন। যাবার সময় তুবড়ি বললে, কার্তিকদা, রাগ করলে? কার্তিক ভীষণ অবজ্ঞার ভঙ্গি করে মুখ বাঁকালে। তুবড়ি একটু জিব্বার করে ভ্যাং চালে। চরণ ঘোষের মনে অনুতাপ হয়েছিল। আমায় বললে, চাটুজ্যে, কার্তিককে জিজ্ঞাসা করো তো ও কি চায়। 150 টাকা অবধি খরচ করতে রাজি আছি। বাইসাইকেল, সোনার হাতঘড়ি, 1 সেট বই, যা ওর পছন্দ। কার্তিককে জিজ্ঞাসা করলুম। একটু ভেবে বললে, 150 টাকায় মিটবে না চাটুজ্যে মশাই। বেশ তো, তোর কী জিনিস চাই, কি পছন্দ বল না। জিনিস চাই না, মানুষ চাই। কাকে চাস রে? তুবড়ি। কিন্তু বল্লরি বাণুজ্যে, লটি রায়, ফাক্তা খাঁ, এরা সব গেল কোথা?
কার্তিক আমাকে বুঝিয়ে দিলে যে তুবড়িই একমাত্র নারী। জিজ্ঞাসা করলুম, কি দেখে ভুললি রে কার্তিক? সেই যে চলে আসবার সময় ভেঙচে ছিল, দেখেননি? চরণ ঘোষ বিচক্ষণ লোক, আপত্তি করলে না। অঘ্রাণ মাসেই কার্তিকের বিয়ে হয়ে গেল। শুভকর্ম চুকে গেলে রাত 10টার সময় থুবড়ি আমাকে আড়ালে ডেকে বললে, চাটুজ্জে মশাই। কি হয়েছে রে? এই দিদি। আরে গেল যা, হেসেই অস্থির। দিদির কি হয়েছে? দিদি না, শুভদৃষ্টির সময় আবার জামাইবাবুকে কি করেছে? ভেঙচেছে। আজকের গল্পটি কেমন লাগলো তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্যে। অনেক ধন্যবাদ।